সাথে সাথে সাদা ড্রেস পরা একটা মেয়ে এবং লম্বা চুলের একটা ছেলে, ওকে দেখবেন ভিডিওতে আছে। ওরা এসে আমাকে গায়ে হাত তুললো। তো মেয়েটা প্রথমে আঘাত করে, আমি তেমন পাত্তা দিইনি। আমি যে ছেলেটা ঢিল মারছিল তার দিকে আবার যাচ্ছিলাম তাকে চার্জ করার জন্য, কেন সে ঢিল মারবে। তখন এই অন্যান্য ছেলেগুলো এসে আমার গায়ে হাত তোলে। আমরা যখন এই বাম ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী যে গণপদযাত্রা এবং স্মারকলিপি প্রধান অনুষ্ঠান, তাদের যে প্রোগ্রামটা ছিল যমুনা অভিমুখে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন, তো এটা যখনই যাত্রা শুরু করে আমরা তাৎক্ষণিক খবর পেয়ে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং যেটা আছে সেখানে আমরা রোড ব্যারিকেড দিয়ে তাদেরকে ওই জায়গাতে আটকে দিই। যেহেতু যমুনা রেসিডেন্স 144 জারিকৃত এলাকা, একটা প্রোটেক্টেড এরিয়া, ওখানে আমরা কাউকে অ্যালাউ করি না। যদি কেউ যেতে চায় আমরা তাদের প্রতিনিধি স্মারকলিপি সহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। ইতিপূর্ব সকল যেসব আন্দোলন বা দাবি দেওয়া যাদের ছিল, লোকজন জড়ো হয়েছে, আমরা একই পন্থায় করেছি। আমার ডিসি রমনা স্যার এবং আমরা যারা সংশ্লিষ্ট অফিসার ছিলাম এই জোনে, আমরা সবাই তাদের সাথে একইভাবে কথা বলি, আমরা আপনাদের যে স্মারকলিপি সেটা পৌঁছে দেব। কিন্তু তারা ওই ইন্টারকন্টিনেন্টাল ক্রসিংয়ে গিয়ে তারা আর আমাদের কথা শুনে না। আমাদের রোড ব্যারিকেড, রোড ব্লকেজ যেটা ছিল ওই ব্লকগুলো তারা সরিয়ে দেয় এবং আমাদের যে ফোর্স হিউম্যান চেইন করে দাঁড়ানো ছিল তাদের উপরে চড়াও ব্যাপক ধাক্কাধাক্কি করে। ধাক্কাধাক্কির এক পর্যায়ে আমি দেখতে পেলাম যে একজন ছেলে গেরুয়া কালারের একটা টি শার্ট পরা, দেখবেন ফতুয়া পরা, পরে জানতে পারি তার নাম অং মার্মা। সেই ছেলেটা লাফ দিয়ে থুতু মারছে আমাদের ফোর্সের দিকে। তো আমি ভাবলাম যে যেহেতু নেগোসিয়েশন চলতেছে, এখানে তো থুতু মারার কিছু নেই। তো আমি আমার স্যারকে বললাম যে স্যার, এই ছেলেটা জিনিসটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে, আমি দেখি কে। আমি সে ততক্ষণে বুঝতে পারছি, আমি দেখছি। তো ও বুঝতে পেরে পিছনের দিকে চলে গেল, আমিও তাকে ফলো করে পিছনে গেলাম। ওখানে গিয়ে দেখেছি আসলে সে শুধু না, পিছন থেকে হেলমেট, ওই যে ধস্তাধস্তির সময় হেলমেট, বুলেট প্রুফ, এগুলো যখন পুলিশের কাছ থেকে ওরা কিছু কিছু ক্ষেত্রে দু একটা নিয়ে গেছিল, ওগুলো দিয়ে ঢিল মারতেছে। কিছু ভিডিওতে দেখবেন লাঠি ছুঁড়ে মারতেছে। তো এরকম বেশ কয়েকজন পুলিশকে লক্ষ্য করে এইসব জিনিস ছুঁড়ে মারতেছে। তো হঠাৎ আমি একটা ছেলেকে দেখলাম যে এই মিড আইল্যান্ডের এখানে কিছু ইটের কোনা সুরকি পড়ে আছে, বড় ইটের টুকরোও আছে। ওরকম হঠাৎ করে প্রায় আস্ত একটা টুকরো ছুঁড়ে মারলো। তো আমার মনে হলো এটা তো বিশাল ইঞ্জুরি হতে পারতো। তো পরবর্তীতে আমি তার কাছে গেলাম, দেখি যে না, আরেকটা ইটের টুকরা নিয়েছে ঢিল মারার জন্য। ও যে ঢিলটা মারছে আমি ওর পিছনে হাত দিয়েছি। তো তাকে চার্জ করছে আমি যে আপনি কেন ঢিল মারতেছেন, এখানে তো আলোচনা চলছে, আপনার তো ঢিল মারার কথা না। সাথে সাথে সাদা ড্রেস পরা একটা মেয়ে এবং লম্বা চুলের একটা ছেলে, ওকে দেখবেন ভিডিওতে আছে। ওরা এসে আমাকে গায়ে হাত তুললো। তো মেয়েটা প্রথমে আঘাত করে, আমি তেমন পাত্তা দিইনি। আমি যে ছেলেটা ঢিল মারছিল তার দিকে আবার যাচ্ছিলাম তাকে চার্জ করার জন্য, কেন সে ঢিল মারবে। তখন এই অন্যান্য ছেলেগুলো এসে আমার গায়ে হাত তোলে। আমাদের অ্যাকশনটা আমরা খুব আইনগতভাবে, আমরা এই লাস্ট 7 মাসে দেখবেন যতগুলো আন্দোলন হয়েছে আমরা চেষ্টা করেছি তাদের যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অফিস দপ্তর আছে সেখানে তাদেরকে কানেক্ট করে দিয়েছি, তাদের কমিউনিকেশন করে দিয়েছি, তাদেরকে মিটিং করিয়েছি। অনেক আন্দোলন সফল হয়েছে যেসব যৌক্তিক আন্দোলন ছিল। কিছু কিছু ক্ষেত্রে কেউ ঝামেলা বাঁধানোর উদ্দেশ্যেই আসতো, বোঝা যায় এগুলো অযৌক্তিক সব দাবি নিয়ে সচিবালয়ের ভিতরে ঢুকে পড়া, এইচএসসিদের অটো পাস দেওয়া, ডিগ্রিকে অটো প্রমোশন দেওয়া, এই ধরনের আন্দোলনগুলোতে আসলে আমাদের অ্যাকশন নেওয়া ছাড়া কোনো উপায় নেই। যেসব জায়গায় 144 জারি করা থাকে, আমাদের রমনা এলাকায় অনেক জায়গায় আছে যেখানে এরকম মিছিল, গণপদযাত্রা এসব নিয়ে যাওয়া নিষেধ, সিকিউরিটি ইস্যুজ আছে। তো সেসব জায়গায় তাদেরকে আমরা প্রথমেই মানা করি, রোড ব্লক দিয়ে আটকে দিই। কথা শুনলে ভালো, না হলে আমাদের আসলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া লাগে। এতে করে মাঝে মধ্যে সমালোচনা হয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন পুলিশের অ্যাকশন নিয়ে সাধারণ মানুষের মনে একটা পজিটিভ ধারণা আছে। আমরা এখন আসলে অতিরিক্ত বল প্রয়োগ করি না, যেখানে যতটুকু আইনসিদ্ধ ততটুকুই করি। মানে আপনাদের, আমি প্রশ্ন করি,